বিএনপি যেভাবে চাঁদাবাজি আর দখলদারি আর সন্ত্রাসী কাজ শুরু করেছে, তারা যে জোর করে জবরদখল করে আওয়ামী লীগের মতো ভোট চুরি করবে না, আবার যে ভোটের বাক্স চুরি হবে না, এর গ্যারান্টি তাকে দেবে? এই প্রশাসন কি সেই দায়িত্ব নিতে পারবে? যদি সেটা না হয়, আবারও নির্বাচনে যদি কারচুপি হয়, সন্ত্রাসী কায়দায় যদি ব্যালট বাক্স ছিনতাই করা হয়, সেটা দেখার জন্যই কি একটা অভ্যুত্থান আমরা করেছি? এই সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পেছনে শুধু সরকারের দায় নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় রয়েছেন। তাদের যে সহযোগিতা করার কথা ছিল, সেই পূর্ণ সহযোগিতা তারা করেনি। সুতরাং আমি মনে করি অবশ্যই একটা নির্বাচন দরকার। আমার ভাই পাটোয়ারি ভাই যে বললেন প্রশাসনিক যে ব্যর্থতার কথা, আমার প্রশ্ন, আপনি নিজেই বললেন প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, যে ঢাকার ডিসি চলে গেছেন বান্দরবনে, বান্দরবনেরটা খাগড়াছড়ি, খাগড়াছড়িরটা বগুড়াতে, এর বাইরে কোনো পরিবর্তন নেই। এখন আমার প্রশ্ন, তাহলে এই প্রশাসন নেই, নির্বাচন করলে নির্বাচন কি শতভাগ সুস্থ হওয়া সম্ভব? সুতরাং যদি আমরা এই কাঠামোটা পরিবর্তন না করে তড়িঘড়ি করে একটি নির্বাচন দিয়ে ফেলি, তাহলে আবারও নতুন করে একটা স্বৈরাচার বা ফ্যাসিস্ট আসার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এবং সেই সংস্কার, যে কমিশনগুলো বাংলাদেশে গঠন করা হয়েছে, সংস্কার কমিটির কিন্তু মূল উদ্দেশ্য এটা, যে কাঠামোটা যেন এমন ভাবে পরিবর্তন হয় যেন ভবিষ্যতে আর কোনো দল ক্ষমতায় যাওয়ার পরে ইচ্ছে করলে বা চাইলেও তারা ফ্যাসিস্ট বা স্বৈরাচার হয়ে উঠতে না পারে। সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় নিয়ে কথা উঠেছে, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে আপনি যে প্রশ্ন করেছেন, এবং পাটোয়ারি ভাই এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটি করলেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে উচ্চ কক্ষে 100টি আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন হবেন। ইতিমধ্যে কমিশন এই বিষয়ে একটি অবস্থান তারা নিয়েছেন এবং অধিকাংশ দল সেটাকে সমর্থন করেছেন, বড় দল হিসেবে বিএনপি ব্যতীত। বিএনপি ছাড়া অধিকাংশ দল এই পিআর এর পক্ষে মত দিয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি এই বিষয়টিকে সমর্থন করছেন না। পাটোয়ারি ভাই বললেন যে যারা পিআর চাচ্ছে মূলত এদের 1% ভোটও নেই, এদের কোনো আসনে নেই। আর আমি আমার দৃষ্টিতে মনে করি যারা পিআর চাচ্ছে না, মূলত এরাই তড়িঘড়ি করে দ্রুত ক্ষমতায় গিয়ে আবার নতুন করে ফ্যাসিস্ট হতে চাচ্ছে, আবার নতুন করে তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করতে চাচ্ছে। আমি এই কথাটি কেন বললাম, আমরা গত কয়েক বছর ধরে শুনছিলাম বিএনপি বারবার সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন, 31 দফা। তারা বলেছেন যে আগামীতে আমরা ক্ষমতায় গেলে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। এখন আমার প্রশ্ন হলো, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, বিএনপি যদি 200টি আসন পায়, আরো 100টি আসন অন্যান্য দলেরা পাবে, তাহলে সবাইকে মিলেই তো সংসদে একটা সরকার গঠন হলেন, শক্তিশালী সরকার হলো। তাহলে এই ক্ষেত্রে তাদের পিআর এর বিরোধিতা করার কারণ কি? আমি এই বিষয়টি বুঝলাম না। আমি মনে করি এই জায়গাতে আরো বিএনপির উচিত ছিল এই পিআর কে সমর্থন করে, যাতে করে সর্বদলীয় সকল মতের পথের সবাই মিলে যেন একটা জাতীয় সরকার হয়। তাহলে একটা শক্তিশালী সরকার গঠন হলে বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক ধারা, নতুন রাজনৈতিক চর্চা শুরু হতো বলে আমি মনে করি। এখন আমার প্রিয় ভাই পাটোয়ারি ভাই বারবার প্রশ্ন করলেন যে অন্যান্য দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এদের তো 1% ভোটও নেই বা এরা একটা আসনও পাবে না। এখন আমি জিজ্ঞেস করতে চাই, বিএনপি এর আগে কয়েকবার ক্ষমতায় গিয়েছেন, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা কিন্তু ক্ষমতায় যেতে পারে নাই। তারা জামাত ইসলামের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন, বিভিন্ন দলের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করে তারা ক্ষমতায় গিয়েছেন। আর যে বিএনপির যে পরিমাণ ভোট, আমরা যেটা বলে থাকি আজ থেকে 20-25 বছর, 30 বছরের আগের যে সংখ্যা রেশিও, সেই 1992 সাল, 2001 সাল আর 24-এর বাংলাদেশ কিন্তু এক নয়। এখন সোশ্যাল মিডিয়ার জামানা, বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান পরে কে কি করছে আজকে সচেতন ভাবে প্রত্যেকটা নাগরিক কিন্তু দেখতে পাচ্ছে। স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে গেছে, আজকে আমরা সেই স্বৈরাচারী মনোভাব, কিন্তু বাংলাদেশে কাজগুলি বন্ধ হয়নি। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার আওয়ামী লীগ যা যা করেছে, এখনো আজকে বিএনপির কিছু কিছু নেতা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণভাবে তারা সেই কাজগুলো চালিয়ে যাচ্ছে। রাস্তাঘাট দখল, চাঁদাবাজি থেকে শুরু করে সিএনজি স্ট্যান্ড দখল, এমন কোনো কাজ নেই, মানুষ হত্যা থেকে শুরু করে সবকিছু চলছে। বিশেষ করে গত 2 দিন আগে চট্টগ্রামের রাউজানে বিএনপির নিজেদের মধ্যে 2 গ্রুপে সংঘর্ষ তারা যেভাবে করেছেন সিনেমা স্টাইলে, এক গ্রুপ আর এক গ্রুপের উপর যেভাবে আক্রমণ করছেন হিংস্রভাবে, এখন এরা দ্রুত ক্ষমতায় যাওয়ার পরে বিরোধী দলের ওপরে তারা সেই ফ্যাসিস্ট হাসিনাদের মতো যে আচরণ করবে না, স্বৈরাচারদের মতো যে তাদের অবস্থান হবে না, এর গ্যারান্টিটা কে দেবে? আমি আজকে নিউজে দেখলাম গতকালকে সেই নারায়ণগঞ্জের 2500 থানাতে
এক জায়গায় একটা দোকান জোর করে দখল করেছে বিএনপির নেতা কর্মীরা অফিস বানানোর জন্য, সেটাকে তারা দলীয় অফিস বানিয়েছেন। 10 মাস পরে দোকানের মালিক ভাড়া চাইতে গেছে, তাকে জোর করে ধরে এমন ভাবে পিটাইছে, রাস্তায় নিয়ে যেতেই হসপিটালে যাওয়ার আগেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তার অপরাধ ছিল তার দোকান দখল করেছে, সে শুধু ভাড়া চেয়েছে, তাকে পিটিয়ে হত্যা করা হলো। ঢাকাতে সেই পাথর দিয়ে ইট দিয়ে মানুষকে হত্যা করা হলো পিটাইয়া পিটাইয়া। এখন আমার প্রশ্ন, আগামীতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তারা যে এই সমস্ত কাজ আবারও করবে না, ফেসিস স্বৈরাচারদের মতো আবারও মানুষ হত্যা করবে না, আবারও সেই খুনের রাজনীতি, চাঁদাবাজি, সিএনজি স্ট্যান্ড দখল, ইচ্ছা মতো এই সমস্ত কাজ তারা করবে না, এর গ্যারান্টি কি? সুতরাং এর জন্যই আমরা বলছিলাম, আমরা চাচ্ছিলাম নতুন এক বন্দোবস্ত, নতুন এক সংস্কার, এমন প্রশাসনিক কাঠামো তৈরি করা, এমন এক বন্দোবস্ত তৈরি করা যার মাধ্যমে আগামীতে যেন কোনো দল ক্ষমতায় যাওয়ার পরে আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফেসিস্ট হয়ে উঠতে না পারে। এই জন্যই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, শুধুমাত্র নির্বাচন করে একটা দল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার। আজকে 2025 যে ছাত্র জনতা জীবন দিয়েছেন, আজকে শহীদের পরিবাররা হাহাকার করছেন, আজকে তাদের দৃশ্যমান আমরা কোনো বিচার কিন্তু দেখতে পারিনি। সেই গণহত্যার যারা চালিয়েছেন আজকেও তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছেন। আমি শেষ করছি, গতকালকে নিউজে দেখলাম যে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা গোপনে তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং 22 জনকে গ্রেপ্তার করা হয়েছেন বসুন্ধরা থেকে, এবং সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন একজন সম্ভবত সেনাবাহিনী কর্মকর্তা মেজর, সেখানে প্রশিক্ষণ দিচ্ছেন। এইভাবে তারা ইতিমধ্যে প্রায় কয়েকদিনে 2500-র মতো আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এই বাংলাদেশে নতুন একটা বিশৃঙ্খলা তৈরি করে, এই সরকারকে হটিয়ে যেন বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা যায়, এই রকম ষড়যন্ত্র কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে। এখন আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামীতে কি হবে? পাটোয়ারি ভাই বারবার বলছিলেন যে এখন সরকার ব্যর্থ হয়েছে, দ্রুত একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া এটা তাদের জন্য ভালো হবে। আমার প্রশ্ন, সরকার ব্যর্থ হয়েছে প্রশাসনিক ভাবে, আমি মেনে নিলাম, কিন্তু আমার প্রশ্ন হলো সরকার ব্যর্থ হয়েছে, এই দায় কি শুধু সরকারের? মেনে নেওয়ার দরকার নাই তো, আপনি এটা সত্য কিনা এটা বলেন। আমি অবশ্যই বলছি, আমি আপনার কথার সঙ্গে একমত, আপনার কথার সঙ্গে একমত, সরকার শতভাগ সফল হতে পারেনি। কিন্তু আমার প্রশ্ন, সরকার যদি প্রশাসনিকভাবে শতভাগ সফল হতে না পারে, এই দায় কি শুধু সরকারের? বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জামাত ইসলাম, এনসিপি, চরমোনাই, আমরা প্রতিটা দল তো এই সরকারকে সমর্থন করব। এমনকি ডক্টর ইউনূস যখনই তার যমুনায় ডাকে, প্রত্যেক দলের নেতা তার কাছে গিয়ে, তার যমুনায় গিয়ে চা খেয়ে হাতে হাত রেখে সেলফি তুলে বলে, হ্যাঁ আমরা আপনার সাথে আছি। এখন আমার প্রশ্ন, বাংলাদেশের সব রাজনৈতিক দল যদি ডক্টর ইউনূসের সাথে থাকে আর সহযোগিতা করে, তাহলে এইরকম হওয়ার ঘটনা কি? এর পেছনে কারণটা কি? আমি তো মনে করি শুধু সরকারের ব্যর্থতা নয়, আমরা রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম তাকে পূর্ণ সমর্থন করব, আমরা সেই সমর্থন করার কথা বলে, সহযোগিতা করার কথা বলে পূর্ণ সহযোগিতা আমরা তাকে করিনি। এই যে 200-300টি আন্দোলন হয়েছে 9 মাসে, আপনি কি মনে করেন এই আন্দোলনগুলো যা তা যে কোনো মানুষ এসে আন্দোলন করেছে? না, এদের রাজনৈতিক পরিচয় খুঁজে দেখেন, কোনো না কোনো ভাবে তারা রাজনৈতিক দলের সঙ্গে রিলেটেড। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশের এই রাজনৈতিক দল কখনোই কি আমরা বলেছি যে ডক্টর ইউনূস তো কয়েকদিনের জন্য ক্ষমতায় এসেছে, ইনি রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিয়ে চলে যাবে? দাবি দেওয়া নিয়ে এদের কাছে যেও না, আগামীতে আমরাই ক্ষমতা গেলে আমাদের কাছে দাবি করো, আমরা পূরণ করব, এই কথা কি কোনো রাজনৈতিক দল নৈতিক দায়িত্ব নিয়ে বলেছেন? বরং যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল তলে তলে হয়তো বা তাদেরকে উস্কে দিয়েছেন, এবং অনেক রাজনৈতিক দল এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা কাজ করেছেন এবং এই বিভিন্ন আন্দোলনের এই গ্রুপগুলোকে উস্কে দিয়েছেন। সুতরাং আমি মনে করি এই সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থ হওয়ার পেছনে শুধু সরকারের দায় নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলের দায় রয়েছেন। তাদের যে সহযোগিতা করার কথা ছিল সেই পূর্ণ সহযোগিতা তারা করেনি। সুতরাং আমি মনে করি অবশ্যই একটা নির্বাচন দরকার। আমার ভাই পাটোয়ারি ভাই যে বললেন প্রশাসনিক যে ব্যর্থতার কথা, আমার প্রশ্ন, আপনি নিজেই বললেন প্রশাসন সঠিকভাবে কাজ করছে না, যে ঢাকার ডিসি চলে গেছেন বান্দরবনে, বান্দরবনেরটা খাগড়াছড়ি, খাগড়াছড়িরটা বগুড়াতে, এর বাইরে কোনো পরিবর্তন নেই। এখন আমার প্রশ্ন, তাহলে এই প্রশাসন নেই, নির্বাচন করলে নির্বাচন কি শতভাগ সুস্থ হওয়ার সম্ভাবনা আছে?
নির্বাচন যে সুষ্ঠু হবে, আগামীতে যে বিএনপি যেভাবে চাঁদাবাজি আর দখলদারি আর সন্ত্রাসী কাজ শুরু করেছে, তারা যে জোর করে জবরদখল করে আওয়ামী লীগের মতো ভোট চুরি করবে না, আবার যে ভোটের বাক্স চুরি হবে না, এর গ্যারান্টি তাকে দেবে। এই প্রশাসন কি সেই দায়িত্ব নিতে পারবে? যদি সেটা না হয়, আবারও নির্বাচনে যদি কারচুপি হয়, সন্ত্রাসী কায়দায় যদি ব্যালট বাক্স ছিনতাই করা হয়, সেটা দেখার জন্যই কি একটা অভ্যুত্থান আমরা করেছি, একটা বিপ্লব আমরা করে 2000 ছাত্র জনতাকে জীবন দিয়েছে। আমি ভাইয়ের সঙ্গে একমত, প্রশাসনিক ভাবে যে সক্রিয়তা কাজ করতে পারছে না, এই জন্য আমাদেরও সবাইকে সহযোগিতা করে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে যাতে আগামী নির্বাচন করতে গেলে প্রশাসনকে কিভাবে কাজে লাগানো যায়, সুস্থ সুন্দর কার্যকরিতার ভাবে আগামীতে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে জনগণের ভোটাধিকার যেন প্রকাশ করতে পারে, এই জন্য সকল ঐকমত্য ভাবে সঠিক সংস্কারের মাধ্যমে গণহত্যার দৃশ্যমান বিচার কার্যকর করার মাধ্যমে আগামীতে সুস্থ সুন্দর নির্বাচনের জন্য একতাবদ্ধভাবে কাজ করা দরকার বলে আমি মনে করি।